ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ হচ্ছে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সংকট। পেন্টাগন থেকে পাওয়া তথ্যের বরাতে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কাছে ক্ষেপণাস্ত্র ঠেকানোর মতো ইন্টারসেপ্টর মিসাইলের মজুদ বিপজ্জনকভাবে কমে গেছে। মাত্র 10 দিনের মতো মজুদ অবশিষ্ট থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ইরান প্রথমে তাদের পুরনো ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা ক্লান্ত ও শেষ করে দেওয়ার কৌশল নিয়েছে। এরপর তারা তাদের আধুনিক ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করছে। ইরানের অন্যতম বড় কৌশল হলো মধ্যপ্রাচ্য থেকে তেল ও গ্যাসের সরবরাহ বন্ধ করে দেয়া। এর ফলে ইউরোপে গ্যাসের দাম ইতোমধ্যে 50% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ইরান চাইছে তেলের দাম ব্যারেল প্রতি $200 নিয়ে যেতে। আঞ্চলিক সংঘাতের বিস্তার ঘটছে। লেবাননও এই যুদ্ধে জড়িয়ে পড়েছে এবং হিজবুল্লাহ এখন ইসরায়েলের দিকে ব্যালিস্টিক মিসাইল ছুটছে। এছাড়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতেও হামলা চালানো হচ্ছে। এই সংঘাতের ফলে বিশ্বের অনেক দেশের জ্বালানি সরবরাহ ব্যাহত হচ্ছে। এছাড়া চীন ইরানকে টার্গেটিং এবং নজরদারিতে সহায়তা করছে, আর রাশিয়া জ্বালানির দাম বাড়ার ফলে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে। ফলে ইউক্রেন যুদ্ধে সে আরও বেশি শক্তিশালী হয়ে যাচ্ছে। ইসরায়েলি প্রতিনিধিদের বরাত দিয়ে বলা হয়েছে যে ইরানের কাছে বর্তমানে 400 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম আছে, যা দিয়ে 11টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। বর্তমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমান হামলায় ইরানের সামরিক স্থাপনার চেয়ে বেসামরিক লক্ষ্যবস্তুকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। বড় বড় শহরগুলোতে হামলা চালিয়ে বিদ্যুৎ কেন্দ্র, পানির লাইন এবং যোগাযোগ ব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে। এমনকি ইরানের জাতীয় রেডিও ও টেলিভিশন ভবনকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। একটি প্রাথমিক বিদ্যালয়ে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হানে এবং প্রায় 165 জন স্কুল ছাত্র নিহত হয়। এছাড়া একটি স্পোর্টস জিমনেশিয়ামে হামলা চালিয়ে তরুণ ভলিবল খেলোয়াড়দের হত্যা করা হয়েছে। এই নৃশংসতার মূল উদ্দেশ্য হলো ইরানি জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়ে তাদেরকে সরকারের বিরুদ্ধে খেপিয়ে তোলা। কিন্তু অবাক করা বিষয় হলো, আকাশে যখন মার্কিন বা ইসরায়েলি যুদ্ধবিমান উঠছে, তখনও তেহরানের রাজপথে লাখ লাখ মানুষ নেমে এসে তাদের সরকারের প্রতি, বিপ্লবী গার্ডের প্রতি ও সশস্ত্র বাহিনীর প্রতি সমর্থন জানাচ্ছে। এটি পশ্চিমাদের জন্য একটি বড় মনস্তাত্ত্বিক পরাজয়। এছাড়া ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন কারখানাগুলো মাটির শত শত ফুট নিচে মিসাইল সিটিতে সংরক্ষিত। এগুলো আধুনিক বাংকার বাস্টার বোমা দিয়েও ধ্বংস করা সম্ভব নয়, যা দিয়ে তারা দীর্ঘ যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ইরান কেবল আত্মরক্ষা করছে না, তারা পারস্য উপসাগরে মার্কিন সম্পদ এবং অধিকৃত ফিলিস্তিনের কৌশলগত অবস্থানে আঘাত করছে, অর্থাৎ ইসরায়েলে আঘাত করছে। এর ফলে তেল ও গ্যাসের সরবরাহ ব্যাহত হচ্ছে, যা সরাসরি বিশ্ববাজারকে অস্থিতিশীল করছে। পশ্চিমা গণমাধ্যমের ব্যাপক মিথ্যা খবর ছড়ানো, ইরানের বিরুদ্ধে পশ্চিমা নীতি নির্ধারকরা তাদের নিজস্ব মিডিয়ার তৈরি করা মিথ্যা সংবাদগুলো নিজেরাই বিশ্বাস করতে শুরু করেছেন। তারা মনে করেন ইরান খুব শীঘ্রই ভেঙে পড়বে, কিন্তু গত 40 বছর ধরে তাদের এই ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত হয়েছে। ইরানের বিরুদ্ধে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে ইসরায়েল ইনফরমেশন ক্যাম্পেইন চালাচ্ছে, যাতে বৈশ্বিক জনমতকে ইরানের বিরুদ্ধে রাখা যায়। ইরান এখনও পারমাণবিক অস্ত্র তৈরিতে বিশ্বাসী নয়। তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতার ফতোয়া এবং ধর্মীয় ও রাজনৈতিক কাঠামোতে এটি নিষিদ্ধ। তবে যদি ইসরায়েল বা যুক্তরাষ্ট্র ইরানের ওপর অস্তিত্বের হুমকি সৃষ্টি করে বা পারমাণবিক হামলার ভয় দেখায়, তবে ইরানের সামরিক উপদেষ্টারা তাদের পারমাণবিক কৌশল পরিবর্তন করতে বাধ্য হতে পারেন। অর্থাৎ আক্রান্ত হলে ইরান তার সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করতে যে কোনো পথে হাঁটতে পারে। কারণ নতুন যে আয়াতুল্লাহ আসবেন, তিনি ফতোয়া পরিবর্তনও করতে পারেন। বর্তমান যুদ্ধের ফলে বিশ্বজুড়ে, বিশেষ করে এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকায় ইরানের জনপ্রিয়তা প্রচণ্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে। মানুষ দেখছে যে ইরান মাথা নত করছে না, বিশেষ করে 7ই অক্টোবরের পর থেকে। ফিলিস্তিনিদের প্রতি ইরানের অবিচল সমর্থন তাদের একটি নৈতিক উচ্চতায় নিয়েছে।
অপরদিকে পশ্চিমা দেশগুলো এখন আগের চেয়ে অনেক বেশি একা হয়ে পড়েছে, কারণ বাকি বিশ্ব তাদের দ্বিমুখী নীতি বা ডাবল স্ট্যান্ডার্ড ধরে ফেলেছে। যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জিততে পারবে না, তার কারণ হচ্ছে মিসাইল সিটি বা ক্ষেপণাস্ত্র শহর। ইরান তাদের আকাশপথের সীমাবদ্ধতাকে কাটিয়ে ওঠার জন্য যে কৌশলটি নিয়েছে তা হলো তাদের মূল সামরিক সক্ষমতাকে মাটির অনেক গভীরে নিয়ে যাওয়া। ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ইউনিটগুলো পাহাড়ের শত শত ফুট নিচে এমনভাবে স্থাপন করা হয়েছে যে সাধারণ কোনো বোমা হামলা বা প্রচলিত বাংকার বাস্টার বোমা দিয়েও সেগুলোকে ধ্বংস করা অসম্ভব। এই ভূগর্ভস্থ ঘাঁটিগুলো থেকে সরাসরি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ব্যবস্থাও রয়েছে, ফলে ড্রোন বা মিসাইলগুলো মাটির নিচ থেকেই তাদের মিশন শুরু করতে পারে, যা শত্রুপক্ষকে আগে থেকে সতর্ক হওয়ার সুযোগ দেয় না। ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ইরানি ক্ষেপণাস্ত্র অধিকাংশ ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে আঘাত আনতে সক্ষম হচ্ছে। এর পেছনে চীন এবং রাশিয়ার প্রযুক্তিগত ও কৌশলগত সহযোগিতা আছে। ইরান থেকে যখন একসাথে অনেকগুলো সস্তা ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, তখন আয়রন ডোম বা অ্যারোর মতো প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সবগুলোকে লক্ষ্য করতে গিয়ে হিমশিম খায়। ইরানের একটি শাহেদ জাতীয় ড্রোনের উৎপাদন খরচ মাত্র $20,000 থেকে $30,000 মতো। এই ড্রোনটিকে ধ্বংস করার জন্য যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে যে ইন্টারসেপ্টর মিসাইল যেমন প্যাট্রিয়ট বা SM-2 ব্যবহার করতে হয়, তার এক একটির দাম $1 থেকে $3 মিলিয়ন পর্যন্ত হতে পারে। এর ফলাফল হচ্ছে ড্রোনটি লক্ষ্যবস্তুতে আঘাত না করলেও প্রতিপক্ষকে কয়েকশো গুণ বেশি দামি অস্ত্র ব্যবহারের বাধ্য করার মাধ্যমে ইরান তাদের অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিচ্ছে। যুক্তরাষ্ট্রের জন্য এই যুদ্ধের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ভৌগোলিক দূরত্ব। ইরান থেকে মার্কিন ঘাঁটিগুলোর দূরত্ব অনেক বেশি হওয়ায় যুদ্ধবিমানগুলোকে মাঝ আকাশে বারবার জ্বালানি নিতে হয়। এটি শুধু জ্বালানির খরচই বাড়ায় না, বরং পুরো অপারেশনকে জটিল করে তোলে। আধুনিক যুদ্ধবিমানগুলোর প্রতি ঘন্টা ওড়ার খরচ অত্যন্ত বেশি। দীর্ঘ সময় ধরে ওড়ার ফলে ইঞ্জিনের রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা বেড়ে যায় এবং বিমানের সার্ভিস লাইফ দ্রুত শেষ হতে থাকে। যুক্তরাষ্ট্র যে ধরনের বোমা এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে সেগুলো মূলত প্রিসিশন গাইডেড মিউনিশন। এই ক্ষেপণাস্ত্রগুলো তৈরিতে উচ্চ প্রযুক্তি এবং দীর্ঘ সময় লাগে। যুদ্ধের তীব্রতা বাড়লে এগুলো যে হারে ব্যবহৃত হয় সেই হারে নতুন করে তৈরি করা মার্কিন প্রতিরক্ষা শিল্পের জন্য চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াচ্ছে। ক্রমাগত ব্যবহারের ফলে যুক্তরাষ্ট্রের নিজস্ব অস্ত্রের মজুত কমে আসছে, যা তাদের বৈশ্বিক সামরিক উপস্থিতিকে দুর্বল করে দিচ্ছে। ট্রাম্প একটি বিষয়ে বুঝতে ভুল করছেন। তারা উচ্চ প্রযুক্তির অস্ত্র দিয়ে যুদ্ধ জয় করতে চাইছেন, কিন্তু ইরান লো কস্ট হাই ইম্প্যাক্ট কৌশলে এগোচ্ছে। এর ফলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাজেট দ্রুত শেষ হয়ে যাচ্ছে, যা তাদের অভ্যন্তরীণ অর্থনীতিতেও বিরূপ প্রভাব ফেলছে। এই পরিস্থিতি মূলত ভিয়েতনাম বা আফগানিস্তান যুদ্ধের চেয়েও ভয়াবহ হতে পারে, কারণ এখানে প্রতিপক্ষের মানে ইরানের প্রযুক্তিগত সক্ষমতা অনেক বেশি উন্নত। পারস্য উপসাগরের ভৌগোলিক সুবিধাকে ইরান সর্বোচ্চ ব্যবহার করছে। এখানে বড় ব্যালিস্টিক মিসাইলের চেয়ে ছোট ছোট ড্রোন এবং স্পিডবোট অনেক বেশি কার্যকর। এই সুবিধা কাজে লাগিয়ে ইরান হরমুজ প্রণালী, যেটি বিশ্বের জ্বালানি প্রবাহের ধমনী, তা বন্ধ করে দিয়েছে। বিশ্বের মোট উৎপাদিত জ্বালানি তেলের প্রায় 20 থেকে 25% এই সরু জলপথ দিয়ে প্রবাহিত হয়। ভৌগোলিকভাবে ইরান এই প্রণালীর উত্তর উপকূলে অবস্থিত। সংঘাতের ফলে বিশ্ববাজারে তেলের সরবরাহ মুহূর্তে থমকে গিয়েছে। আতঙ্কে তেলের দাম প্রতি ব্যারেল $80 থেকে $90 উঠে গেছে। আরও কিছুদিন এই যুদ্ধ চললে $150 থেকে $200 উঠে যেতে পারে। যুক্তরাষ্ট্রের জন্য তেলের দাম বেড়ে যাওয়া মানেই হচ্ছে অভ্যন্তরীণ রাজনীতিতে অস্থিরতা। তেলের দাম বাড়লে পরিবহন খরচ বেড়ে যায়, যার সরাসরি প্রভাব পড়ে নিত্যপণ্যের দামে। ফলে মার্কিন সাধারণ ভোটারদের মধ্যে ক্ষোভ বাড়ে। ট্রাম্পের মতো নেতাদের জন্য উচ্চ মূল্যের জ্বালানি একটি রাজনৈতিক মরণ ফাঁদ। তেলের দাম বাড়লে সরকারের জনপ্রিয়তা দ্রুত হ্রাস পায়, যা যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়ায়। এছাড়াও আছে শিপিং খরচ ও বিমা। যুদ্ধক্ষেত্রে শুধু তেলের দামই বাড়ে না,
বরং তেলের ট্যাঙ্কার চলাচলের খরচও বহুগুণ বাড়ে যায়। পারস্য উপসাগরে কোনো ট্যাঙ্কারে হামলা হলে বিমা কোম্পানিগুলো ইন্স্যুরেন্স বাবদ প্রিমিয়াম বা চার্জ বাড়িয়ে দেয়। কখনো কখনো এই বিমা খরচ তেলের মূল্যের চেয়েও বেশি হয়ে দাঁড়ায়। বিকল্প পথ অর্থাৎ লোহিত সাগর বা ভারত মহাসাগর হয়ে দীর্ঘ পথ ঘুরে তেল নিতে গেলে সময় এবং জ্বালানি উভয়ই বেশি খরচ হয়, অর্থাৎ খরচ বেড়ে যায়, যা শেষ পর্যন্ত ক্রেতার পকেট থেকেই যায়। পাশাপাশি ইরান শুধু প্রতিরক্ষার কাজ করছে না, তারা পাল্টা আঘাতও করছে। ইরান সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাতের তেল শোধনাগার বা পাইপলাইনে আঘাত করে বৈশ্বিক এনার্জি সাপ্লাই চেইন পুরোপুরি ভেঙে ফেলছে। ফলে এটি পশ্চিমাদের জন্য কেবল অর্থনৈতিক ক্ষতি নয়, বরং একটি লজিস্টিক বিপর্যয়। এই যুদ্ধে জয় পরাজয় কেবল গোলাবারুদে নির্ধারিত হচ্ছে না, বরং তেলের ব্যারেল প্রতি ডলারের দামই নির্ধারণ করবে যুক্তরাষ্ট্র কতদিন এই যুদ্ধ চালিয়ে যেতে পারবে। এছাড়াও আমেরিকার ভেতরে রাজনৈতিক ও সামাজিক যে গভীর ফাটল রয়েছে, এই যুদ্ধ সেই ফাটলকে আরও বাড়িয়ে দিয়েছে। এবং এই যুদ্ধ ইরানকে শিখিয়েছে যে পশ্চিমারা কখনো বিশ্বস্ত বন্ধু হতে পারে না। এর ফলে ইরান এখন রাশিয়া ও চীনের সাথে দীর্ঘমেয়াদী সামরিক ও অর্থনৈতিক চুক্তিতে আবদ্ধ হচ্ছে। চীন ও রাশিয়ার সমর্থন ইরানকে পশ্চিমাদের নিষেধাজ্ঞা ও হামলার মুখে টিকে থাকার বড় শক্তি দিচ্ছে। যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানকে দুর্বল করতে চাইলেও আসলে তারা ইরানকে আরও বেশি আত্মনির্ভরশীল, সামরিকভাবে কৌশলী এবং পূর্বের শক্তিশালী দেশগুলো অর্থাৎ রাশিয়া এবং চীনের কাছাকাছি নিয়ে যাচ্ছে। এই সংঘাত পশ্চিমাদের জন্য একটি কৌশলগত বিপর্যয়।